প্রশ্নটা কি? ফ্রম নিউটন সেকেন্ড ল এস্টাবলিশ ফার্স্ট ল অফ নিউটন। তাহলে ফার্স্ট লটা কি ছিল? এ বডি কন্টিনিউস ইন ইটস স্টেট অফ রেস্ট অর স্টেট ইন মোশন ইন এ স্ট্রেট লাইন ইফ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট অন দি বডি। যদি কোনো এক্সটার্নাল ফোর্স এই বডির উপরে মানে অ্যাক্ট না করে, তাহলে বডির আগের যা স্টেট ছিল ওই স্টেটেই থাকে। সে যদি মানে ইনিশিয়ালি রেস্টে থাকে তাহলে সে সারা জীবন রেস্টেই থাকবে। আর যদি ইনিশিয়ালি কোনো একটা মোশন নিয়ে স্ট্রেট লাইনে যেতে থাকে তাহলে সারা জীবন স্ট্রেট লাইনে যেতে থাকবে। মনে রাখবে, কার্ভ লাইনে কোনো সময় কার্ভ লাইনে যদি কোনো বডি মানে মুভ করে তাহলে তার জিরো হবে না, ফোর্স কোনো সময় আনব্যালেন্স ফোর্সটা জিরো হবে না, তারপর ফোর্স থাকবেই। যদি কার্ভ পাতে ঘুরে তারপর তার উপরে একটা সেন্টিপিটাল ফোর্স থাকবে, ঠিক আছে? ফোর্স তার মধ্যে থাকবেই, ঠিক আছে? তো তার জন্য স্ট্রেট লাইন মোশন হতে হবে। তো ইনিশিয়ালি যদি সে স্ট্রেট লাইন মোশনে থাকে তাহলে সে ওই স্ট্রেট লাইন মোশনে সারা জীবন চলতে থাকবে। আর ইনিশিয়ালি সে যদি রেস্টে থাকে তাহলে সারা জীবন রেস্টেই থাকবে, যদি কোনো এক্সটার্নাল আনব্যালেন্স ফোর্স তার উপরে অ্যাপ্লাই না হয়। সেকেন্ড লো কি বলেছে? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড। ঠিক আছে? আবার কি বলেছে এটার মধ্যে? আরেকটা কথা আছে যেটা লিখিনি আমি। দ্য ডাইরেকশন অফ মোমেন্টাম ইজ সেম অ্যাজ দ্য ডাইরেকশন অফ ফোর্স। মানে ফোর্স এবং মোমেন্টামের ডিরেকশনটা সেম। চেঞ্জ ইন মোমেন্টাম, দ্য ডাইরেকশন অফ চেঞ্জ ইন মোমেন্টাম এন্ড দ্য ডাইরেকশন অফ ফোর্স ইজ সেম। কথা মনে রাখবে। তাহলে ফ্রম নিউটন সেকেন্ড ল, দ্য ম্যাথমেটিক্যাল ফর্ম, দ্য ম্যাথমেটিক্যাল form of Newton second law কি? F external equal to m into a। এখন m এটাকে আমি কি লিখতে পারি? m এটা তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম না, তাহলে m ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি। ঠিক আছে? বা এটাকে আমরা কি লিখতে পারি? v মাইনাস ইউ বাই টি। আচ্ছা, তারপরে দেখো এটাকে আমরা কি করতে পারি? এম ভি মাইনাস এম ইউ হোল ডিভাইডেড বাই টি, এফ এক্সটার্নাল। এবার যদি এফ এক্সটার্নাল ইজ জিরো, ইফ এফ এক্সটার্নাল equal to 0, that is key, no external force act on the body বা no external force act on the system, যে কোনো যেটা ছিল। if external force is 0 then কি হবে? then 0 equal to mv minus mu divided by t। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? দেখো t is equal to, আর t তো 0 হয়ে যাবে মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন করলে t ক্রস মাল্টিপ্লাই করলে এখানে টার্মটা 0 আসবে। তাহলে mv মাইনাস mu ইকুয়াল টু 0, এখানে লিখতে হবে আমাদের t নট ইকুয়াল টু 0, কারণ t 0 হলে এই জিনিসটা কোনোদিন সম্ভব হবে না। t খুব মানে 0 সেকেন্ডের মধ্যে তো আর ভেলোসিটি চেঞ্জ হয় না। তাহলে আমরা কি পাবো? mv ইকুয়াল টু mu, তার মানে v ইকুয়াল টু u। তো এটাই তো আমার নিউটন ফার্স্ট ল, যে আগে যেটা ছিল এখন এটাই থাকবে। তো ইফ u ইকুয়াল টু 0 দেন v ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, if u equal to x then v also equal to x, তার মানে এখানে v equal to u, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি সেম। তো ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটি কোন সময় সেম হবে? যদি তার মধ্যে কোনো রকম এক্সিলারেশন না লাগে, অর্থাৎ এক্সিলারেশন জিরো। তাহলে এক্সিলারেশন জিরো হলে তার মধ্যে অ্যাপ্লাইড ফোর্স কত? জিরো। তাহলে অ্যাপ্লাইড ফোর্স যদি জিরো হয় তাহলে কি কোনো একটা বডি আগে যে মানে স্টেটে ছিল সেই স্টেটেই থাকবে। তো হ্যান্স আমরা কি লিখতে পারি? হ্যান্স উই ক্যান রাইট, কি লিখতে পারি? A body continues in its state of rest, or state of motion in a straight line if no external force act on the body বা on this body। ঠিক আছে? তো hence proved। বা hence deduced বা hence established, যেটা থাকে কোশ্চেনের মধ্যে। ঠিক আছে?
কি বলেছে, ফ্রম দ্য কনজারভেশন অফ মোমেন্টাম ডিডিউস নিউটন থার্ড ল অফ মোশন। তো আমরা এটা করার জন্য কোন ফর্মুলা ব্যবহার করব বা কোন জিনিসটা ব্যবহার করব, কোন কনসেপ্টটা ব্যবহার করব, এটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম ডিউরিং কলিশন। ঠিক আছে, তাহলে ডিউরিং কলিশন আমরা কি জানি, যে মোমেন্টাম ইজ কনজার্ভ বিফোর এন্ড আফটার কলিশন। ঠিক আছে, তাহলে এটা এই যে পার্টটা, এই পার্টটা ইনিশিয়ালি তারা যাচ্ছিল, একটু পরে একটু সময় পরে তারা কোলাইড করেছে, তারপরে কি করছে, কোলাইড করার পরে তারা এই ভেলোসিটি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে সবগুলি ভেলোসিটি গুলি কনস্ট্যান্ট। ঠিক আছে, ডিউরিং কলিশন তার মধ্যে কিছু পরিমাণ ফোর্সের ব্যাপার আসবে, কারণ বিফোর এন্ড আফটার কলিশন ভেলোসিটিজ আর কনস্ট্যান্ট। লিখে দিই এখানে, বিফোর এন্ড আফটার কলিশন, হ্যাঁ, ভেলোসিটিজ আর কনস্ট্যান্ট মানে কি, পার্টিকুলার বডির ভেলোসিটি গুলি কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, দ্য ম্যাগনিটিউড, এটা এইভাবে লিখলে একটু ভুল ধরতে পারে। বিফোর এন্ড আফটার কলিশন the velocities shown in the figure is constant বা আর কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে এখানে ইউটাও কনস্ট্যান্ট থাকবে, ভিটাও ইউ2টাও কনস্ট্যান্ট থাকবে। তাহলে তারা কলিশন কিভাবে হলো, কলিশন কারণ ইউ1টা তো বেশি, তার জন্য কলিশন হয়েছে। তারপরে কি, কলিশনের পরে ভি1টাও কনস্ট্যান্ট থাকবে, ভি2টাও কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, ভালো কথা। ফ্রম দ্য কনজারভেশন মোমেন্টাম, এখানে আমরা কি লিখতে পারি, ফ্রম দি কনজারভেশন অফ মোমেন্টাম আমরা কি লিখতে পারি, মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়াল টু মোমেন্টাম আফটার কলিশন। তো মোমেন্টাম বিফোর কলিশন কি, ইউ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখন আমরা কি করব, ওয়ান গুলি এক সাইডে নিয়ে আসবো, টু গুলি এক সাইডে নিয়ে যাব। তাহলে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস m2 u2। ঠিক আছে, সাপোজ দ্য কলিশন টাইম, ধরে নিলাম কলিশন টাইমটা সাপোজ তাহলে কি হবে এখানে, m2v2 মাইনাস m2u2। তো সাপোজ the collision time of the two bodies equal to delta t। ঠিক আছে, now dividing both side by delta t, তাহলে কি হলো দেখো, m1 u1 minus m1 v1 divided by delta t equal to m2 v2 minus m2 u2 divided by delta t। তাহলে দেখো, এখানে যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে কি আসবে দেখো, কি আসলো, m1 v1 minus m1 u1 divided by delta t। আর এটা কি, m2 v2 minus m2 u2 divided by delta t। ঠিক আছে, তা এটা কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ দি ফার্স্ট বডি, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ দি বডি m1। আর এটা কত, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম of the body of mass m2 of mass। ঠিক আছে, তার মানে আমরা কি লিখতে পারি,
আচ্ছা, এখানে যে তার ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, কোন বডিটার জন্য চেঞ্জ হচ্ছে? সেকেন্ড বডিটার জন্য। M2 বডির জন্য কিন্তু ফোর্সটা লাগছে, M2 বডি তার উপরে ফোর্স দিচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারবো F12 ইকুয়াল টু কি হবে? F21। তাহলে আমরা মাইনাসটা যদি ওইদিকে নিয়ে নিই বা একদিকে রাখলেই হলো, F12 ইকুয়াল টু মাইনাস F21। তার মানে কি, therefore we can say that right, therefore from the equation, from the above equation, from the above equation মানে এটা, we can say that every action has equal and opposite reaction। তার মানে কি, প্রত্যেকটা অ্যাকশনের কি একটা অপোজিট রিয়াকশন থাকবে। ঠিক আছে, কারণ F12 F21 এর ভ্যালুটা তো সেম হয়ে গেল, কিন্তু তার সামনে একটা মাইনাস যাবে নাকি? আচ্ছা, এটাও লিখতে পারো, হেয়ার দ্য নেগেটিভ সাইন indicate that the direction of the forces are opposite। ঠিক আছে, তারপরে এই জিনিসটা লিখলে আরো সুন্দর হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, যে ওই ফ্রম দ্য কনজারভেশন অফ মোমেন্টাম আমরা কোথায় চলে আসলাম? নিউটন থার্ড ল অফ মোশনে। এখানে বলেছে টু ফোর্সেস F1 and F2 আর অ্যাক্টিং অন এ অবজেক্ট বা বডি অ্যাজ শোন ইন দ্য ফিগার। এই যে নিচে ফিগারে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন দি অবজেক্ট। তাহলে এই বডি বা অবজেক্ট, তার উপরে নেট ফোর্স কত হবে? তাহলে নেট ফোর্সের ডিরেকশন গুলি দেখো উল্টা আছে। তাহলে নেট ফোর্স, therefore the magnitude of net force acting on the object কত হবে? F সাফিক্সে নেট দিলাম। এখানে বড় কোনটা আছে? 30 নিউটন, F2। তাহলে দেখো, কেউ যদি এটাকে ধরো সাপোজ কেউ এটাকে টানছে এইভাবে, আর আরেকজন টানছে এইভাবে। ঠিক আছে, তো সে আলটিমেটলি যাবে কোন দিকে? যাবে কিন্তু এইদিকে। তাহলে F2টা বড়, তাহলে নেট ফোর্স কোন দিকে হবে? লেফট ডিরেকশনে আর কি। তাহলে কত হবে? 30 মাইনাস 20 নিউটন ইকুয়াল টু 10 নিউটন। তাহলে নেট ফোর্স অ্যাক্ট অন দি বডি কত? 10 নিউটন। তারপর কি বলেছে? হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ নেট ফোর্স অ্যাক্টিং অন দি অবজেক্ট। তাহলে এটা কোন ডিরেকশনে হবে? দ্য ডাইরেকশন অফ নেট ফোর্স অ্যাক্টিং অন দি object is in left direction or same as the direction of F2। ঠিক আছে, F2 ডিরেকশন যেদিকে, এটা ডিরেকশনও সেম একই দিকে। ঠিক আছে, আচ্ছা বাকি পার্টটা কি বলেছে? এক্সিলারেশন বের করতে।